হে এভরিওয়ান, আজকে আমি আমার ফেভারিট একটা প্রিন্ট নিয়ে কথা বলবো, যেটা আমাদের সকলের কাছে খুবই বেশি পরিচিত। আর সেটা হচ্ছে আর্মি প্রিন্ট বা ক্যামোফ্ল্যাগ। এখন আপনার মনে হতে পারে যে আর্মি প্রিন্ট বা ক্যামোফ্ল্যাগ তো জাস্ট সিম্পল একটা প্রিন্ট, এটা নিয়ে কথা বলার আবার কি আছে? বাট লেট মি টেল ইউ, আছে। প্রথমে আমি বলে নিই যে ক্যামোফ্ল্যাগটা অ্যাকচুয়ালি কি বা ক্যামোফ্ল্যাগটা কাকে বলে। ক্যামোফ্ল্যাগ হচ্ছে একটা বিশেষ টেকনিক বা পদ্ধতি, যার মাধ্যমে আপনি নিজেকে খোলা আকাশের নিচে বা খোলা ময়দানে একেবারে লুকিয়ে ফেলতে পারবেন, যেন শত্রুরা আপনাকে দেখতে না পায়। এমন ব্যাপারটা প্রথমে খেয়াল করেন গ্রিক দার্শনিক এরিস্টটল। তিনি তো আসলে অনেক কিছু নিয়ে গবেষণা করতেন, তার মধ্যে একটা বিষয় নিয়ে তিনি গবেষণা করতেন, সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। তো প্রাণীবিদ্যার উপরে তিনি একটা বই লিখেন যার নাম হচ্ছে হিস্টরি অফ অ্যানিম্যালস। এই বইটিতে তিনি উল্লেখ করেন যে আমাদের পরিবেশে বেশ কিছু প্রাণী আছে যারা নিজের রং বদলাতে পারে, এবং সে যে পরিবেশে যায় সেই পরিবেশ অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেয়, যেন যারা প্রেডিটররা আছে তাকে দেখতে না পারে। এটা জাস্ট এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তখনও কোনো মানুষ এটাকে অ্যাডপ্ট করেনি। পরবর্তীতে ডারউইন যেটা করে যে সে একই কথা বলে এবং বেশ কিছু প্রমাণ দিয়ে বা যুক্তি দিয়ে এই জিনিসটাকে সবার সামনে বড় করে তুলে ধরে। অ্যান্ড আপনি তো জানেনই যে মানুষের কাজই হচ্ছে নেচার থেকে আইডিয়া চুরি, ইন্সপিরেশন নেওয়া। কিন্তু এই যে কেমন একটা আইডিয়া যা নেচারের বিভিন্ন অ্যানিমেল অ্যাডপ্ট করে, তখনও কিন্তু সুশীল সমাজের মাথায় এটা আসেনি যে আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারবো, আমরা এটা যুদ্ধে ইউজ করতে পারবো। এমনটা হয়নি। এই আইডিয়াটা প্রথমে এসেছিল জলদস্যুদের মাথায়। তো 1800 শতাব্দীতে যেটা হয় যে একদল জলদস্যু তাদের জাহাজটাকে দুটি কালার করে দেয়। একটা হচ্ছে আপনার গ্রে কালার অ্যান্ড ব্লু কালার, যেন রোমানরা তাদেরকে দেখতে না পায়। তাদের জাহাজটা যখন দূরে থাকে অ্যান্ড রোমানরা যখন দূর থেকে দেখে, তখন আকাশের রং তো নীল, সো তারা অর্ধেক জাহাজটাকে নীল রং করে ফেলেছে, এবং দূর থেকে পানিটা কিছুটা তাদের গ্রে কালার বা একটু ব্লুইশ কালার দেখায়, ব্লু গ্রে টাইপের। তো তারা যখন দেখতো, তারা জাহাজটাকে আইডেন্টিফাই করতে পারতো না এবং অনেক সময় সেটাকে স্কিপ করে যেত। এভাবে করে জলদস্যুরা বেঁচে যেত। পরবর্তীতে যেটা হয় যে যারা রোমান যে গার্ডরা ছিল, তারা এই বিষয়টাকে খেয়াল করে যে তারা আসলে তাদের জাহাজটাকে দুটি কালার করে দেওয়ার কারণে তারা তাদেরকে দেখতে পাচ্ছে না, এবং সে সম্পূর্ণভাবে না হলেও অনেকটাই নিজেকে লুকিয়ে ফেলতে পারছে। পরে তখন যেটা করে রোমানরা, যে সেম টেকনিকটাকে ইউজ করে। সে সময় দুটি কালার করে মেইন রিজন হয়তোবা ছিল যে আজকের দিনে তো আসলে আমরা যে কোনো কালার তৈরি করতে পারি, কিন্তু এত বছর আগে সেই যুগে কিন্তু আপনি ইচ্ছামতো কালার তৈরি করতে পারতেন না। অ্যান্ড কেমিক্যালের ইউজ আসলে ওইভাবে করে ছিল না। যে কালারগুলো আসতো সেগুলো কিন্তু মানুষ সব নেচার থেকে পিক করতো। সো কালারের যে রেঞ্জটা, এটা খুবই কম ছিল। এক কালার দুই কালারের জিনিস ছাড়া আসলে ইউজ করা হতো না, বিকজ এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যেত অ্যান্ড রিসোর্স করাটাও সো টাফ। সো যেমনটা আমি বলছিলাম যে রোমানরা তখন যেটা করে, জলদস্যুদের এই আইডিয়াটাকে চুরি করে, অ্যাডপ্ট করে। সো তারা অ্যাডপ্ট করে নিজেদের জাহাজের কালারটাকে আবারও দুই কালার করে দেয়। এখন জলদস্যুদের থেকে তো রোমানরা অবশ্যই একটু বেশি ইন্টেলিজেন্ট, রাইট? কারণ তাদের গবেষণা আছে। সো তারা যেটা খেয়াল করে যে ঠিক আছে, আমরা তাদের এটাকে অ্যাডপ্ট করবো, বাট আরেকটু অ্যাডভান্স ওয়েতে। তারা তখন যেটা করে যে তাদের জাহাজটাকে সি গ্রিন বা ব্লুইশ যে গ্রিন কালারটা আছে সেটা করে দেয়। এটার ফলে কি হয়, আকাশ যখন পরিষ্কার থাকে তখন সম্পূর্ণটা নীল থাকে, এবং তার রিফ্লেকশনটা পানিতে পড়ে পানিটাকেও নীল দেখায়। সো তারা যখন ব্লুইশ গ্রিন কালার করে দেয় তাদের জাহাজটাকে, দেন এটা ম্যাক্সিমামই হিডেন হয়ে যেত। সো আপনি যখন দূর থেকে দেখবেন, এটা আপনি দেখতে পাবেন না, কারণ আকাশটা নীল, যে জাহাজটা ব্লু কালার। আপনি যখন দেখছেন তখন সেটা তারা ক্যাচ করতে পারছে না। 1800 শতাব্দীতেও মানুষ কিন্তু এই জাহাজের মধ্যে ক্যামোটা ইউজ করার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা এখনো পোশাকে তা ইউজ করা শুরু করেনি। তারা এটা ইউজ করে 1900 শতাব্দীতে, যখন নেপোলিয়ন যুদ্ধ হয়।
নেপোলিয়ন যুদ্ধতে ফরাসিরা যেটা করে, নিজেদেরকে লুকিয়ে ফেলার জন্য গ্রিন ড্রেসটা প্রেফার করে। অ্যান্ড তারা যেটা করে যে সবার জন্য গ্রিন কালারের একটা পোশাক বানায়, যেন তারা যখন মাঠে যুদ্ধ করবে ঘাসের সাথে মিলিয়ে যেতে পারে। এখন সে সকল সৈনিকের মধ্যে একজন সৈনিক ছিল যে আর্টিস্ট ছিল, একজন শিল্পী, অ্যান্ড তারই পাশাপাশি সে সৈনিক ছিল। সে তখন যেটা প্রেফার করে বা রেফার করে তাদেরকে যে আসলে গ্রিন কালার করাটা তো ঠিক না, আমরা যদি গ্রে কালার করি বা ছাই রঙের পোশাকটা করি, এটা মানুষের চোখ থেকে আরো বেশি সেভ করবে আমাদেরকে। এখন ভাই কে শুনে কার কথা, মানে সেই শুরু থেকে আর্টিস্টদের তো কোনো ইজ্জতে নেই। তারপর আর কি, যেমনটা হওয়ার কথা তার এই প্রস্তাবটাকে তারা রিজেক্ট করে দেয়। পরবর্তীতে এই সৈন্যটা যা করে যে বেশ কিছু প্রমাণ এবং তার দলিল তাদেরকে দেয় যে দেখেন, আমরা যদি গ্রে কালারটা ইউজ করি তাহলে 150 গজের রেঞ্জের মধ্যে শত্রুরা আমাদেরকে দেখতে পাবে না। অ্যান্ড যেহেতু এখন সে প্রমাণ দিয়ে দিয়েছে এবং তা প্রমাণিত, এখন তারা কি করবে, এটা তো আর রিজেক্ট করতে পারছে না। সো তারা যেটা করে এবার দুইটা কাজ করে, একটা হচ্ছে তাদের গ্রিন কালার করে অ্যান্ড গ্রে কালার করে, যার ফলে যেটা হয় যে যখন জঙ্গলে বা ময়দানের মধ্যে যুদ্ধ করতে হয় তারা গ্রিন ইউনিফর্মে যারা থাকে তাদেরকে পাঠায়, অ্যান্ড খোলা মাঠে বা পাহাড়ে টাহাড়ে যখন যুদ্ধ করতে হয় তারা তাদেরকে গ্রে ইউনিফর্ম পরে যারা থাকে এদেরকে পাঠায়। অ্যান্ড স্টিল আমাদের কিন্তু বর্তমানে যে ক্যামোফ্ল্যাগের আমরা প্রিন্টটা দেখি এটা এখনো আসেনি, এখনো কিন্তু শুধুমাত্র এক কালারের আছে, সেটা 1900 শতাব্দীতে। ব্রিটিশ রুলসের কথা তো আমরা সবাই জানি, এবং এমনটা বলা হতো যে ব্রিটিশদের কখনো সূর্য ডোবে না, কারণ তারা আসলে এত বড় পরিধিতে শাসন করত যে এক পাশে সূর্য ডুবলে আরেক পাশে সূর্য উঠতো। তো ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে পুরোটা তাদের কন্ট্রোলে নিয়ে নেয়, তখন তারা যেটা করে, এই যে আগে যেটা ছিল না নেপোলিয়নের যুদ্ধের সময় তারা যে টেকটিকটা ইউজ করেছিল যে গ্রিন কালার অ্যান্ড গ্রে কালারের, তারা যেটা করে যে ব্রাউন কালারের একটা ফোর্স ভারত উপমহাদেশে তারা ইনক্লুড করে দেয়। এটা কেন? কারণ ভারত উপমহাদেশ এটা কিন্তু একটা রুরাল এরিয়া ছিল, সেখানে কৃষি প্রধান দেশ ছিল, মানুষ খেটে খেত। আমরা অনেক রিচ ছিলাম, বাট আমরা এই দিকগুলা দিয়ে অনেক বেশি রিচ ছিলাম, অনেক বেশি আমাদের মাটি উর্বর ছিল। সো সব কিছু মিলায় যেটা তারা করেছে যে খাকি কালারটা এখানে দিয়ে দিয়েছে, কেন? যেন তাদের লুকাতে অনেক সুবিধা হয়। এখন মাটির রং তো কিছুটা খাকি টাইপের, সো যখন তারা খাকি ইউনিফর্মটা পরে করবে তারা খুবই ইজিলি যে কোনো জায়গায় লুকাতে পারবে এবং শত্রুরা তাদেরকে কম দেখতে পাবে। অ্যান্ড স্টিল আমরা বর্তমানের ক্যামো প্রিন্টটা পাইনি যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন আর্টিস্ট আসে এবং এসে তিনি ফ্রেঞ্চ আর্মিদেরকে প্রস্তাব দেয় যে আমি তো ভাই এক ধরনের প্রিন্ট ডেভেলপ করেছি, আপনারা যদি এই প্রিন্টটা আপনাদের ইউনিফর্ম হিসেবে ইউজ করেন তাহলে শত্রুপক্ষ আপনাদেরকে দেখতে পাবে না, আপনারা মাঠে বনে জঙ্গলে লুকিয়ে হামলা করতে পারবেন, আপনাদের লোকজনও কম মারা যাবে এবং খুবই কাছ থেকে আপনারা অ্যাটাক করতে পারবেন, তারপরও শত্রুরা আপনাদেরকে দেখতে পাবে না। অ্যান্ড গাইস, তিনি যে প্রিন্টটা ডেভেলপ করেছিলেন সেটা আজকের দিনে আমরা যে ধরনের প্রিন্ট দেখি তার সাথে অনেকটা মিল রয়েছে। অ্যান্ড গেস হোয়াট, তাকে কি রিপ্লাই করা হয়? আবারও বেইজ্জতি অ্যান্ড ডাইরেক্ট রিজেক্ট। শালা ইজ্জতই নেই কোনো আর্টিস্টদের। কিন্তু তিনি এই রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করেননি, এটা তার ইজ্জতে লাগে যায়, অবশ্যই লাগারই কথা ভাই। সো সে যেটা করে, তার একজন রাশিয়ার বন্ধু ছিল, তিনি ছিল কেমিস্ট। সো সে তার সাহায্য নিয়ে একটা ইউনিফর্ম তৈরি করে সেম প্রিন্ট দিয়ে, অ্যান্ড সেই যে ইউনিফর্মটা ছিল সেটা ওয়েদার রেজিস্ট ছিল। সো সে যেটা করে এটাকে সুন্দর করে তৈরি করার পর নিজের নামে প্যাটার্ন করে নেয়, যেন এই পৃথিবীর কেউ কখনো এটা ইউজ করতে না পারে বা এই টেকনিক, এই ধরনের প্রিন্ট যেন ইউজ করতে না পারে। তিনি সেটাকে প্যাটার্ন করে নিয়ে চুপচাপ বসে আছে, কারণ তিনি জানতেন যে খুবই তাড়াতাড়ি ফ্রেঞ্চ আর্মিদের তার কাছে আসতে হবে, কারণ কিছু করার নাই, তাদের অপোজিশনে যারা আছে তারা অনেক বেশি পাওয়ারফুল এবং ফ্রেঞ্চ আর্মি যে আছে তাদের সাথে লড়াইয়ে পারবে না। ঠিক
কিছুদিন পর এমনটাই হলো। যুদ্ধের সময় ওয়েস্ট ফ্রন্ট নামের একটা প্লেস ছিল, সেখানে ফ্রেঞ্চ আর্মিরা শত্রুপক্ষের কাছে খুবই ভয়াবহভাবে হেরে যায়। অ্যান্ড হেরে যাওয়ার পর তাদের কাছে যখন আর কোনো কিছু ওয়ে থাকে না, তারা তখন আবার সে আর্টিস্টের কাছে যায় এবং যায় বলে, ঠিক আছে তোমার প্রিন্টটা আমাদেরকে দাও। অ্যান্ড অবশ্যই আর্টিস্ট দেয় এবং এরই সাথে কিন্তু তার নামও যায়, বিকজ তার কাছে কিন্তু প্যাটার্ন আছে। সো যেহেতু তার কাছে ফুল প্যাটার্নটা আছে, এই প্রিন্ট যেখানে যেখানে ইউজ হবে তার নাম অবশ্যই যাবে। অ্যান্ড এইভাবে করে তিনিও একটু ফেমাস হয়ে গেলেন। তিনি যখন তার এই প্রিন্টটা দিলেন আর্মিকে এবং আর্মিরা সেটা ইউজ করলো এবং তারা 100% রেজাল্ট পেল। শত্রুরা তাদেরকে দেখতে পায় না, তারা কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে, কোথা থেকে অ্যাটাক করছে, শত্রুরা এটা বুঝে উঠতে পারে না। তারপরে তারা যেটা করলো যে এটার জন্য আরও অ্যাকুরেসিটা বাড়ে, তাদের যে ওয়েপেন্সগুলো আছে, তাদের গাড়ি, অস্ত্র, তাদের গোলা বারুদ সব কিছু একই প্রিন্ট করে দেয়, যেন তারা আরও বেশি হিডেন হয়ে যেতে পারে। অ্যান্ড এরই সূত্র ধরে সেই প্রিন্টটা ডেভেলপ হতে হতে আজকে আমরা যেই আর্মি প্রিন্টটা দেখি সেটা কিন্তু এসেছে। বর্তমানে আমরা কিন্তু ক্যামোফ্লেগটাকে ফ্যাশন হিসাবে ইউজ করি, আমরা বিভিন্ন প্যান্টে ইউজ করি, আমরা জ্যাকেটে ইউজ করি, আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু আমরা সেটা ইউজ করি। কিন্তু প্রথমে যখন ক্যামোফ্ল্যাগটা তৈরি করা হয়, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন জনসাধারণের জন্য ক্যামোফ্ল্যাগ ইউজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। এটা ছিল শুধুমাত্র আর্মিদের পোশাক, তারা এটা ইউজ করতে পারবে। ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়া পর্যন্ত সাধারণ জনগণ কিন্তু ক্যামোফ্ল্যাগ ইউজ করতে পারতো না, এটা শুধুমাত্রই আর্মিদের জন্যই নির্ধারিত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কিছু ফ্যাশন ডিজাইনাররা তাদের যে এই ক্যামোফ্ল্যাগটা আছে সেটাকে একটা আর্ট হিসেবে দেখানো শুরু করে, তারা বিভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করে অ্যাজ আ আর্টিস্ট। সো সেক্ষেত্রে আসলে ব্যাপারটা খুব একটা ইফেক্ট করে না, কিন্তু এই আর্টগুলো যখন একটু পপুলারিটি পায় বা ফেম পায়, তখন 1960 সালে আমেরিকায় এই ক্যামোফ্ল্যাগটা খুবই বেশি প্রচলিত হয় এবং তারা যখন দেখে যে মানুষজন এটা খুব বেশি পছন্দ করছে, তারা এটা দিয়ে ওয়ারেবল গার্মেন্ট তৈরি করে এবং সবাই ইউজ করে। শুধুমাত্র আমেরিকাতে তখন এটা খুবই বেশি প্রচলিত ছিল, অন্যান্য যে কান্ট্রিগুলো ছিল এগুলোর জন্য কিন্তু এখনও নিষিদ্ধ ছিল, বা যেহেতু শুরুতে এটা নিষিদ্ধ ছিল, লোকালয়ের জন্য এটা ইউজ করা যেত না, সো এটা কেউ তৈরি করতো না। শুধুমাত্র আমেরিকানরাই তাদের যে সাধারণ জনগণ আছে তাদের জন্য এই পোশাকগুলো তৈরি করে সেল করতো। যেহেতু এই প্রিন্টের পোশাক লোকালি ইউজ করার জন্য আমাদের কাছে পারমিশন ছিল না, সো আমরা এটা ইউজ করতাম না। কিন্তু আমরা পারমিশন পাই ভিয়েতনাম ওয়ারের পরে। ভিয়েতনাম ওয়ার কিন্তু টানা 10 বছর ধরে চলেছিল, অ্যান্ড এই ওয়ারটা চলাকালীন সবাই খুবই বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। কারণ জাস্ট ভাবেন যে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধটা জাস্ট কিছুদিন চলেছে এবং সবাই কতটা বেশি উদ্বিগ্ন হয়ে গেছে, অ্যান্ড ভিয়েতনাম ওয়ার চলেছে 10 বছর ধরে। সো সারা ওয়ার্ল্ডের সবাই খুবই বেশি তিক্ত এবং বিরক্ত এই ওয়ারটাকে নিয়ে। এতদিনে অবশ্য বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, সেই ওয়ারটা ভিয়েতনাম ওয়ার যখন শেষ হয় ততক্ষণের মধ্যে, তখন আমরা পারমিশন পাই যে এই প্রিন্টার লোকালি ইউজ করার জন্য, বিকজ সারা ওয়ার্ল্ড তখন একসাথে ক্যাম্পেইন করছিল যে অ্যান্টি ওয়ার। সো অ্যান্টি ওয়ার হিসেবে তারা যে সিম্বলটা ইউজ করছিল সেটা ছিল এই আর্মি প্রিন্ট। তারা এটা সবাইকে বোঝানোর জন্য বা এই ক্যাম্পেইনটাকে আরও বড় করার জন্য আর্মি প্রিন্ট দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা শুরু করেছিল এবং সবাই এই ক্যাম্পেইনের অংশ হিসেবে এটাকে ইউজ করত। অ্যান্ড এইভাবে করে আমরা এই প্রিন্টটাকে ইউজ করার জন্য পারমিশন পেয়ে যাই, অ্যান্ড ফাইনালি আমরা লোকালি এই প্রিন্টটাকে ইউজ করতে পারি। সো কখনো কি ভেবেছিলেন যে একটা সিম্পল প্রিন্ট যার পিছনে এত বড় একটা অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি থাকতে পারে, যার শুরুটা হয়েছিল জলদস্যুকে দিয়ে এবং শেষটা হয়েছে আর্মিদেরকে দিয়ে?